গ্রুপ 13টা দেখা যাক। তো প্রথম দিকে কিছু জেনারেল প্রপার্টিসের কথা বলা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ 654 পাতা। মৌলগুলো সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে। তো দেখতে পাচ্ছ গ্রুপ 13, গ্রুপ 13তে জারণ সংখ্যার কীভাবে পরিবর্তিত হচ্ছে, +3 জারণ সংখ্যার সাথে সাথে ওপর থেকে নিচে গেলে +1 জারণ অবস্থা স্টেবিলিটি বাড়ছে। তো এখান থেকে একটা প্রশ্ন হতে পারে গুরুত্বপূর্ণ, +1 জারণ অবস্থা স্টেবিলিটি কেন দেখা যায়? তো সেটা অবশ্যই আবরণী প্রভাবের কারণে নিষ্ক্রিয় জোর প্রভাব দেখা যায়। তো 6s-এর ইলেকট্রন বর্জন হতে বাধা দেয়। তাছাড়া এমনি এই দিকগুলো একটু রিডিং দিতে পারো। বেশ, তারপরে গ্রুপের প্রথম মৌল বাকি সদস্যের থেকে ব্যতিক্রমী আচরণ কেন? তো যেটা প্রথম মৌল হবে তার আকার ক্ষুদ্র হয়, আয়োনাইজেশন এনার্জিও বেশি হয়, তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, ডি অরবিটালে অনুপস্থিতি, এগুলোর কারণে দেখা যায়। তো ডি অরবিটালের অনুপস্থিতির জন্য কি কি বৈশিষ্ট্য এখানে দেখো লেখা আছে। বোরনের সর্বোচ্চ যোজ্যতা 4, কিন্তু 13 নম্বরে অন্যান্য সদস্যরা 6 যোজ্যতা যৌগ দেখাতে পারে, AlF6 3-, কিন্তু সেটা বোরন পারে না। বোরন BH4-, এই যে সর্বোচ্চ 4 বলা আছে মানে এটা হচ্ছে BH4-। নর্মালি 3 দেখায় এরা। এরকম করে বাকিদের কথা বলা হয়েছে, কার্বন, নাইট্রোজেন, ক্লোরিন, সালফার, এদের সবারই দেখবে প্রথম মৌলদের ফাঁকা ডি কক্ষক নেই, সেই জন্য যোজ্যতা প্রসারিত করতে পারে না। এরপর আসি পিপাই। এখানে কিন্তু সব ধরনের গ্রুপের কথাই বলেছে, মানে ক্লাস 12-এর টাচও আছে। পিপাই বন্ধন, পিপাই ডিপাই বন্ধন। তো এখানে একটু রিডিং পড়ে নেবে, এই জায়গাটা দেখতে পাচ্ছ এমনি বোঝানো হয়েছে একবার, তো রিডিংটা পড়ে নেবে। তারপরে এদিকে এসো, এদিকটা পচে বর্বর বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন ঘনত্ব কি হয় না হয়, ইলেকট্রন গ্রহণ ক্ষমতা, এগুলো বলা আছে, জেনারেল কথাগুলো বলা আছে। নেক্সট কর্ণ সম্পর্ক, 13 আর 14 মৌলের মধ্যে কর্ণ সম্পর্ক দেখা যায়। বোরনের সঙ্গে সিলিকন, 13 নম্বরে বোরন আর 14 নম্বরে সিলিকনের মধ্যে কিছু সাদৃশ্য রয়েছে, তবে সেটা আগের গ্রুপে যেগুলো ছিল লিথিয়াম ম্যাগনেসিয়াম আর বেরিলিয়াম অ্যালুমিনিয়াম, তাদের মধ্যে বেশি মিল, এদের মধ্যে একটু কম মিল। চেক পয়েন্টে প্রশ্নগুলো সবগুলো ইম্পর্টেন্ট, একবার দেখে নাও। 1-এর দাগের উত্তর করে দেওয়া হয়েছে, দাগ মারা আছে, তো মার্ক করা আছে। নেক্সট পেজে তেমন কিছু করতে হবে না, এখানে শুধু এই যৌগ দুটোর নাম মনে রাখতে হবে, অর্থোবোরিক অ্যাসিড অ্যান্ড বোরাক্স। এদেরকে নিয়ে ভবিষ্যতে ডিটেলস অনেক কিছু রয়েছে। কোরান্ডাম, Al2O3-কে কোরান্ডাম বলে। তারপরে কার্বোরেন্ডাম আছে, SiC। কোরান্ডাম আর কার্বোরেন্ডাম, কার্বোরেন্ডাম হচ্ছে সিলিকন কার্বাইড, 14 নম্বরে পড়া হবে। বেশ, তো এখানে আর কিছু দেখতে হচ্ছে না। তারপরে এদিকে চলে এসো, পারমাণবিক ব্যাসার্ধ। দেখো 13 নম্বর গ্রুপের এলিমেন্টদের এবার স্পেশালাইজেশন চলে এসছে। পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের মধ্যে একটা ব্যতিক্রম দেখা যায়। অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামে গেলে ব্যাসার্ধ বাড়ার কথা, কিন্তু ব্যাসার্ধ কমে যাচ্ছে। তো এটা গ্রাফটা দেখো, বোরন থেকে অ্যালুমিনিয়ামে ব্যাসার্ধ বাড়ছে, তারপরে গ্যালিয়ামে কমছে, তারপর আবার ইন্ডিয়াম থ্যালিয়ামে তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না। তো তার মেন চাবিকাঠিটা কি, সেটা হচ্ছে এখানে দেখো, 3D কক্ষকে দুর্বল আবরণী প্রভাবের জন্য গ্যালিয়ামের সর্ববহিস্থ কক্ষের ওপর কার্যকরী নিউক্লিয় আধানের মান বেশি হয়ে যাচ্ছে, তো সেই জন্য গ্যালিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে। দেখো এখানে কিন্তু জেড ইফেক্টিভ একটা ভালো কাজ করছে, জেড ইফেক্টিভ আবরণী প্রভাব, জেড স্টার সমান জেড মাইনাস সিগমা, আবরণী ধ্রুবক সিগমা, ওই মানগুলো থাকছে বলে ইলেকট্রনিক অরবিটালের নিউক্লিয়াসের চার্জকে বাধা দিচ্ছে, এবং বাধা দেওয়ার জন্য এদিকে ব্যাসার্ধটা ছোট হয়ে যাচ্ছে। তবে আয়নীয় ব্যাসার্ধের ক্ষেত্রে ক্রমশ বাড়ছে। পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে গণ্ডগোল থাকলেও আয়নীয় ব্যাসার্ধের ক্ষেত্রে এই গণ্ডগোলটা থাকছে না। নেক্সট পেজে চলে এসো, দেখো আয়োনাইজেশন এনার্জির একটা ভালো জায়গা এখানে রয়েছে, ইম্পর্টেন্ট। তো আমরা জানি ওপর থেকে নিচে নামলে আয়োনাইজেশন এনার্জি কমে, কিন্তু এখানে গ্যালিয়ামের বেশি।
ওই যে ব্যাসার্ধ যেহেতু ছোট হয়ে গেছে, ওই সেম লজিকে ব্যাসার্ধ ছোট হয়ে গেছে এবং আয়নাইজেশন এনার্জি বেড়ে গেছে। তো সেই জন্যে অ্যাকচুয়াল ক্রোমটা দেখা যাচ্ছে যে গ্যালিয়াম আর হেলিয়ামের মধ্যে, অ্যালুমিনিয়ামের মধ্যে ব্যতিক্রম রয়েছে এবং ইন্ডিয়াম আর থ্যালিয়ামের মধ্যেও রয়েছে। এবার সেইটা কিন্তু পুরোটা ডি আর এফ অরবিটালের আবরণী প্রভাবের জন্য, যেহেতু ডি এবং এফ অরবিটাল যদি আগে থাকে আবরণী প্রভাব খুবই কম হয়, ফলে জেড ইফেক্টিভটা বেড়ে যায়। ওটি ছিল মেন রিজন। বেশ, তারপরে এদিকে আয়োনাইজেশন এনার্জি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এসব বলা আছে। সেক্ষেত্রে বোরনের যেটা B3+ আয়ন গঠিত হয় না, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। এদের প্রত্যেকটা আয়োনাইজেশন এনার্জি যোগফল দেখতে হবে, যদি খুব বেশি হয়ে যায় তাহলে সেই আয়নটা গঠন করতে পারবে না। তো B3+ দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড আয়োনাইজেশন এনার্জি মান খুবই বেশি। B3+ জলীয় দ্রবণে B3+ এর হাইড্রেশন এনথালপির মান অনেকটাই বেশি, B3+ হয় না। ইলেকট্রোনেগেটিভিটি বোরন থেকে অ্যালুমিনিয়ামে তৈরাত্মকতা কমে, কিন্তু অ্যালুমিনিয়াম থেকে থ্যালিয়ামে তৈরাত্মকতা সামান্য বৃদ্ধি পায়, সেটাও কার্যকরী নিউক্লিয় আধানের জন্য। তো এই 13 নম্বর গ্রুপেই যত ব্যতিক্রম ঘটনাগুলো দেখা যাচ্ছে। তো বোরন থেকে অ্যালুমিনিয়ামের যে পরিমাণ ব্যাসার্ধ বাড়ছে, অ্যালুমিনিয়াম থেকে সেই বৃদ্ধিটা দেখা যাচ্ছে না। তো ওই দিক দিয়ে তোমার আবরণী প্রভাবের জন্য কার্যকরী নিউক্লিয় আধান বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য তড়িৎ ঋণাত্মকতার মানটাও একটু করে বৃদ্ধি পাচ্ছে। বেশ, সেদিকটা দেখতে হবে না, এই পেজে গ্রহণাঙ্ক স্ফুটনাঙ্ক দরকার নেই। তারপর চলে এসো বিজারণ ক্ষমতার দিকটা। দেখো এখানটাতে যেটা লেখা আছে, অ্যালুমিনিয়ামের প্রমাণ বিজারণ বিভবের মান সর্বনিম্ন। অ্যালুমিনিয়ামের বিজারণ ক্ষমতা একটু বেশি, কারণ Al3+ এর হাইড্রেশন এনথালপি মানটাও বেশি। তো সেই জন্য বিজারণ ধর্মের ক্ষেত্রে এখানে যেহেতু বোরনটা তোমার নিজস্ব সেলফ আয়োনাইজেশন হতে পারছে না, সো এখানে বোরনটাকে বাদ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বিজারণ ক্ষমতার যে ক্রমটা রয়েছে সেটা অ্যালুমিনিয়ামে বেশি, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম অপেক্ষা। উল্টো আচরণ, এবারে উল্টো আচরণের মেন কারণ কিন্তু ওই আবরণী প্রভাব। এবার থ্যালিয়ামে যেটা এদিকে উপরে লেখা আছে Tl+ ইজ গ্রেটার দেন ভেরি ভেরি গ্রেটার দেন Tl3+, এটা স্টেবিলিটির ক্রম। তো এক্ষেত্রে কিন্তু বলা আছে যে Tl একটা ইলেকট্রন বর্জন করলে বেশি স্টেবল হবে দেন 3+। তো Tl3+ আয়ন জলীয় দ্রবণে সহজে Tl+ আয়নে পরিণত হয়। ওকে, নেক্সট অক্সিডেশন স্টেট। অক্সিডেশন স্টেট +3, ওদের হচ্ছে নর্মালি +3 জারণ অবস্থা। তো +1 ওপর থেকে নিচে গেলে বাড়ে, এই পুরো জায়গাটা ভালো করে পড়বে। তো মেন ফোকাস ওই জায়গাতেই যে থ্যালিয়ামের ট্রাইহ্যালাইড যৌগগুলো অতটা স্টেবল হয় না, যত মোনোহ্যালাইড যৌগ স্টেবল হয়। মোনোহ্যালাইড যৌগ বেশি স্টেবল, সেই জন্য ট্রাইভ্যালেন্ট যে আয়নটা Tl3+, সেটা দুটো ইলেকট্রন গ্রহণ করে Tl+ হতে চাইবে, সেই জন্য Tl3+ এর জারণ ধর্ম দেখা যায়। বুঝতে পেরেছ? তারপরে +3 জারণ অবস্থার স্থায়িত্ব ক্রমশ কমছে, সেটা আবার একবার বলেছে, একই কথা, ভালো করে লক্ষ্য করো এই জায়গাটা। +1 জারণ অবস্থা যত উপর থেকে নিচে যাবে তত বাড়বে, Tl+ এর বেশি, তারপর ইন্ডিয়াম প্লাস, তারপর গ্যালিয়াম প্লাস। B3- আয়ন কখনো গঠিত হয় না, কারণ 3টি আয়নাইজেশন এনার্জি যোগফলে মান খুব বেশি। এটা তুমি অ্যাসাসিন রিজনে পেয়ে যেতে পারো। তারপর চলে এসো চেক পয়েন্ট। চেক পয়েন্টের মধ্যে কিছু করে দিয়েছি এখানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট। +1 জারণ অবস্থার স্থায়িত্ব, তারপরে এই যে জলীয় দ্রবণে 3+ আয়ন গঠন না করার যে প্রবণতাটা, তারপরে নিচে কোন বক্তব্যটি সঠিক নয়। দেখো এই প্রত্যেকটা বক্তব্যই তুমি বুঝে যাবে এক সময়ে, বোরাক্সটা এখন হয়নি তাই টিনক্যাল নামে পরিচিত। আর এই B3+ আয়নের অস্তিত্ব নেই। এবার রাসায়নিক ধর্ম যেগুলো শুরু হচ্ছে এগুলো তেমন কিছু লাগে না। আমরা চলে আসবো একটু নিচের দিকে, অ্যাসিড ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া। এখানে আমরা অ্যাসিড, ক্ষার, উভধর্মী সব রকম দেখতে পাবো। বোরন কেবলমাত্র জারক অ্যাসিডের সঙ্গে উচ্চ উষ্ণতায় জারিত হয়, HCl এর মতো বিজারক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না।
কিন্তু তুমি যদি দেখো ধাতব ধর্ম যাদের বেশি, এই যেমন অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, এদের তো ধাতব ধর্ম বাড়ছে, ওরা কিন্তু HCl এর সাথে বিক্রিয়া করছে। আর বোরন কিন্তু জারক দ্রব্য মানে স্ট্রং অ্যাসিড, গাঢ় কনসেন্ট্রেটেড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে। আর অ্যালুমিনিয়াম লঘু HCl এর সঙ্গেও বিক্রিয়া করবে। তারপর একটু নিচের দিকে নামলাম, এখানে দেওয়া আছে যে বোরন সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম নাইট্রেটের মিশ্রণের সাথে বিক্রিয়া করে এই যে বোরেট যৌগটা উৎপন্ন করছে, Na3BO3, সোডিয়াম বোরেট। এই বোরেট যৌগটা উৎপন্ন করছে, এটা বিক্রিয়াতে দেয়, কিছু রিয়াকশন করতে হবে, তার মধ্যে এটা একটা। বোরন সোডিয়াম কার্বনেট সোডিয়াম নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করে Na3BO3 উৎপন্ন করছে। আর সত্যি কথা বলতে দেখো এই বিক্রিয়াটা, এখানে অ্যালুমিনিয়াম বসাও, দেখো এটা তোমরা আগে পড়েছো। অ্যালুমিনিয়াম ক্ষারের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। অ্যালুমিনিয়াম আর জিঙ্ক এই দুটো ধাতু আছে যারা ক্ষারের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস করে। এটা মেন ব্যাপার না, মানে আগে এটা ছিল। অ্যালুমিনিয়ামের কিছু হাইড্রাইড যৌগ দেখো, এখানে হাইড্রাইড মানে সবার সাথে হাইড্রোজেনের যুক্ত হয়েছে। অ্যালুমিনিয়াম হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে পলিমারিক হাইড্রাইড গঠন করেছে। আর হাইড্রাইডের স্থায়িত্ব, তাপীয় স্থায়িত্ব উপর থেকে নিচে বরাবর ক্রমশ হ্রাস পায়। তো তাপীয় স্থায়িত্ব উপর থেকে নিচে গেলে হ্রাস পায়, আকার বৃদ্ধি পায়। কিছু হাইড্রাইডের কথা এখানে বলা হয়েছে, যেমন লিথিয়াম বোরোহাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এগুলো NaBH4, সোডিয়াম বোরোহাইড্রাইড, এগুলো অর্গানিক কেমিস্ট্রিতে ভালো বিচারক রূপে দেখা যায়। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তো তীব্র বিচারণ ধর্ম দেখায়। তাহলে এদের ধাতব যে হাইড্রাইড যৌগগুলো সেগুলোর মধ্যে বিচারণ ধর্ম দেখা যায়। তারপর আসি জটিল যৌগ গঠন। দেখো বোরন এবং অ্যালুমিনিয়াম উভয়ই কিন্তু চতুস্থলকীয় যে BH4 মাইনাস, AlH4 মাইনাস এই সমস্ত আয়ন গঠন করতে পারে। BF4 মাইনাস, Al4 মাইনাস, অর্থাৎ 4 পর্যন্ত বোরনে অসুবিধা নেই। তারপরেই কিন্তু যখনই 6টা হ্যালোজেন যুক্ত হওয়ার কথা আসবে তখনই ফাঁকা ডি অরবিটাল লাগবে, ফাঁকা ডি কক্ষক লাগবে, যার জন্য বোরন এরকম যৌগ করতে পারছে না। তো দেখো অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, থ্যালিয়াম, ইন্ডিয়াম এরা কিন্তু 6টা করে হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে জটিল যৌগ তৈরি করছে, জটিল আয়ন বলে দেখে। জটিল আয়ন মানে কিছুই না, ওই পড়বে 12 চ্যাপ্টার আছে। ফাঁকা ডি কক্ষক থাকলে সেখানে লিগ্যান্ড যুক্ত হয় এবং লিগ্যান্ডগুলো বিশেষ জিওমেট্রিভাবে থাকে, কোনোটা অষ্টতলকীয়, কোনোটা বর্গ সমতলীয়, কোনোটা চতুস্থলকীয়। তো নির্দিষ্ট জ্যামিতিক শেপ রেখে যৌগগুলো করে থাকে। মেটাল আয়নের সঙ্গে লিগ্যান্ডের একটা অসমযোজী বন্ধন তৈরি হয়, দিয়ে যুক্ত হয়ে থাকে। চলো নেক্সট পেজ দেখি। এখানে দেখো অক্সাইডের কথা বলা হয়েছে, খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানে যে অক্সাইডগুলো দেখতে পাচ্ছ B2O3, Al2O3, এদের কিন্তু ক্ষার ধর্ম ক্রমশ বাড়ছে, ওপর থেকে নিচে গেলে ক্ষার ধর্ম বাড়ে, কারণ ধাতব ধর্ম বাড়ছে। এইবার প্রশ্ন হচ্ছে B2O3 কিন্তু আম্লিক, B2O3 আম্লিক। হ্যাঁ, ওদিকে বেরিলিয়াম আর বোরনের মধ্যে একটা ব্যাপার আছে। বেরিলিয়ামের যে অক্সাইড বা হাইড্রোক্সাইড ছিল ওগুলো উভধর্মী ছিল, কিন্তু বোরনের এটা কিন্তু উভধর্মী নয়, এটা পুরোপুরি আম্লিক হয়ে যাচ্ছে। মানে বোরন এখানে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, তো একটু অধাতু মতো আচরণ করে। অধাতু বলবো না, অধাতু মতো, মানে ধাতব ধর্ম ওর মধ্যে কম থাকছে। এবার আম্লিক হওয়ার জন্য ক্ষারের সঙ্গে বিক্রিয়া একটা আমরা দেখে নেবো, B2O3 সঙ্গে ক্ষারের বিক্রিয়া। এই যেমন ধরো B2O3 সঙ্গে কপার অক্সাইডে বিক্রিয়া ঘটানো হচ্ছে, কপার অক্সাইডে বিক্রিয়া করছে, এরকম করে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথেও বিক্রিয়া করবে। তাছাড়া আমি উভধর্মীতে দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম আর গ্যালিয়াম অক্সাইড উভধর্মী। এবার নিচে দিয়ে দেখে নাও, এখানে কটা রিয়াকশন দেখানো হয়েছে যে অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে। এরপর আছে হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইডে ক্ষার ধর্ম উপর থেকে নিচে গেলে ক্রমশ বাড়ছে, এখানে কোনো ব্যতিক্রম নেই। একদম প্রথম যৌগটা যেটা বোরন ট্রাইহাইড্রোক্সাইড, সেটা অ্যাকচুয়ালি H3BO3। যদি আমরা ভাঙি তাহলে দেখতে পাবো H3BO3, এবং মুখ্যত আম্লিক ধর্ম দেখা যায়। BOH3 দেখে মনে হচ্ছে ক্ষারীয়, কিন্তু অ্যাকচুয়ালি ওটা জলীয় দ্রবণে আম্লিক ধর্ম দেখায়। এবার ওখান থেকেই প্রশ্নটা দিয়ে দিল BOH3, তাহলে দেখে মনে হচ্ছে ক্ষারীয়, কিন্তু জলীয় দ্রবণে H+ ত্যাগ করে। কেন করে, কিভাবে করে, সেটা এই বিক্রিয়াটা দেখলে বুঝতে পারবে।
এই বিক্রিয়াটাতে কি হচ্ছে না, জল থেকে একটা OH মাইনাস নিয়ে নিল, দিয়ে H প্লাস ত্যাগ করলো। এবার কিছু করার নেই, যে H প্লাস ত্যাগ করবে সে কিন্তু আম্লিক হবে, তাহলে অটোমেটিক্যালি এটা আম্লিক ধর্ম দেখাচ্ছে। এই যে বোরনের টেট্রা হাইড্রোক্সাইড যে যৌগটা মানে আয়নটা দেখতে পাচ্ছ, উপধর্মী এখান থেকে ঠিক আছে, বেশ। তারপরে এই জায়গাটা ইম্পর্টেন্ট, টিএল এর যেহেতু একযোজ্যতা বেশি স্টেবল, সেই জন্য TLOH অপেক্ষা TLOH অধিক ক্ষারীয়, কারণ TL3+ যাই হোক ফাজানের সূত্র অনুসারে ওর মধ্যে সমযোজী চরিত্র বৃদ্ধি পাচ্ছে, জলের দ্রাব্যতা কম হচ্ছে, কিন্তু TLOH এর আয়নীয় চরিত্র বেশি থাকছে, সেই জন্য জল বেশি দ্রাব্য। তাহলে বেসিসিটির অর্ডারটা কি পেলাম, TLOH ইজ গ্রেটার দেন TLOH. যে ভালো OH মাইনাস ত্যাগ করতে পারবে তার বেসিসিটি এখানে বেশি। ক্লিয়ার? তো আস্তে আস্তে ভেতরে ঢুকছে, বিষয়গুলো ছোট ছোট করে তোমাদের নোট ডাউন করতে হবে। এবার আসি বোরন ট্রাইহ্যালাইড। সবারই ট্রাইহ্যালাইড আছে, তার মধ্যে বোরনটা বেশি ইম্পর্টেন্ট, BF3 BCl3। এবার ওখানটাতে যে ঘটনাটা আসছে সেই pি-ডি ব্যাক বন্ডিংটা ঢুকবে। এটা একটা নর্মাল স্ট্রাকচার দেখানো হয়েছে বোরন ট্রাইহ্যালাইডের। আমরা যে BF3 ছবি আঁকি সেটাই বলেছে, অসুবিধা কিছু নাই, sp2 হাইব্রিডাইজড। এবং সেই BF3 লুইস অ্যাসিড রূপে আচরণ করে। লুইস অ্যাসিড মানে যার ইলেকট্রন গ্রহণের প্রবণতা থাকবে, যার অষ্টক পূর্ণ হবে না, ইলেকট্রনের ঘাটতি থাকবে, তাদেরকে আমরা লুইস অ্যাসিড বলে থাকি। এবার দেখতে পাচ্ছ এখানটা রিডিং পড়নীয়, এটা ব্যাক বন্ডিংয়ের জায়গাটা বলেছে, বন্ধন দৈর্ঘ্য। দেখো যদি পি-পাই ব্যাক বন্ডিং এখানে ভালো হয় BF3-তে, তো অবভিয়াসলি ব্যাক বন্ডিংয়ের তীব্রতা BF3-র বেশি, আর দেখো বন্ধন দৈর্ঘ্যটা BF3-র কম। বেশ ভালো কথা বলেছে। বন্ধন দৈর্ঘ্যটা কি, ওটা তো ডবল বন্ড হয়ে যাচ্ছে, আংশিক দ্বিবন্ধন হয়ে যাচ্ছে, তাহলে আংশিক দ্বিবন্ধন হয়ে গেলে অটোমেটিক্যালি বন্ড লেন্থটা একটু কমে যাবে। আর বাকি হ্যালাইডগুলো ওরাও অল্প স্বল্প ব্যাক বন্ডিং করে, তবে আয়োডিন এখানে করতে পারে না, সেই জন্য বন্ধন দৈর্ঘ্যটা বেশি। তাহলে ব্যাক বন্ডিং যত বেশি হবে বন্ধন দৈর্ঘ্য তত কম হবে, এবং ব্যাক বন্ডিংটা ফ্লোরিন BF3 ক্ষেত্রে বেশি হচ্ছে। এবার এখানে বলা আছে BX3 পি-ডি ব্যাক বন্ডিং দেখিয়েছে, একবার দেখে নাও। পি-পাই ব্যাক বন্ডিং, সরি ডি-পাই নয়, কারোরই এখানে ফাঁকা ডি অরবিটাল নেই। সেই অনুযায়ী যে ক্রমগুলো এখানে একে একে আসছে, দেখো ওই কথার ভিত্তিতে আংশিক দ্বিবন্ধন হচ্ছে বলে বন্ধন বিভাজন শক্তির ক্রমটা দেখে নাও। এটা তোমাকে নিজে পড়ে বুঝে নিতে হবে, কিছুই নাই বলেছি, বাট তোমাকে একবার দেখতে হবে। লুইস অ্যাসিড ক্যারেক্টার বুঝতে পারছো, BF3 সবচেয়ে কম, কারণ ওখানে তো ভালো ব্যাক বন্ডিং হচ্ছে এবং বোরনের যে ঘাটতি সেটা অনেকটাই পূরণ হচ্ছে। দ্যাটস ওয়াই লুইস অ্যাসিড ক্যারেক্টার সবচেয়ে কম, মানে ইলেকট্রনের যে বোরনের যে ইলেকট্রনের অভাব সেটা এখানে সবচেয়ে বেশি দেখা যাবে, সেই জন্যই আম্লিকতা ওখানে বেশি দেখা যাচ্ছে। এবার যদি আমি হ্যালোজেনটা সেম রেখে এলিমেন্ট কোটা পাল্টিয়ে দিই, তখন উপরের দিকে যে এলিমেন্টটা রয়েছে তার কিন্তু লুইস অ্যাসিড ক্যারেক্টার বেশি হবে বোরনের। এখানে গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এখানে অ্যালুমিনিয়ামকে রাখা হয়নি, কারণ অ্যালুমিনিয়ামের মধ্যে একটি ঘটনা ঘটে, সেটা নিচেতে বলা আছে। তখনই মাথায় প্রশ্ন আসবে অ্যালুমিনিয়াম কোথায় গেল, তখনই এখানে বলা হচ্ছে যে AlCl3 ডাইমার গঠন করে AlCl4 গঠন করছে, সেতু বন্ধন, ব্রিজ বন্ড। এবং সেই ব্রিজ বন্ডে ক্লোরিন, একটা AlCl3 ক্লোরিন, তার কাছে তো ইলেকট্রন আছে, সে কিন্তু অসমযোজী বন্ধনে একটা অ্যালুমিনিয়ামকে দিচ্ছে। এবার এই ঘটনাটাতে কিন্তু ওরা ওদের যে অষ্টকের ঘাটতি আছে সেটা পূরণ করছে, মেন কথা হলো অষ্টকের ঘাটতি পূরণ করছে। এবং Al2Cl6 এই যে ডাইমারটা দেখতে পাচ্ছ, এখানে অ্যালুমিনিয়ামটা sp3 হাইব্রিডাইজড, এবং 3C4E, 3 সেন্টার 4 ইলেকট্রন সেতু বন্ধন এর মধ্যে দেখা যায়। তো এটা থেকে একটা MCQ আসার চান্স বেশি। ওকে, ঠিক আছে, এই জায়গাটা অতটা চাপ নেই। তারপরে দেখো বোরন ছাড়া শ্রেণীর অন্যান্য ট্রাইহ্যালাইডগুলি পি-পাই ব্যাক বন্ডিং গঠিত হয় না, কারণ তাদের কেন্দ্রীয় পরমাণু আকারটা অনেকটা বেশি, আকার বেশি বলে ওরা কিন্তু সেতু বন্ধনে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। দেখো বোরনের হ্যালাইডগুলো কিন্তু সেতু বন্ধন হয় না, ওদের পি-পাই ব্যাক বন্ডিং হয়, আর বোরন বাদ দিয়ে বাকি যারা রয়েছে তাদের ক্ষেত্রে সেতু বন্ধন হয়। নেক্সট আবার কি বলেছে দেখো, থ্যালিয়াম টেট্রাফ্লোরাইড স্থায়ী হলেও বাকিরা স্থায়ী নয়।
এটা ওইটাই যে +3 স্টেবেলটা। তো +3 স্টেটে যেহেতু থ্যালিয়াম স্টেবল হয় না, একমাত্র ফ্লোরিনের যৌগ আছে সেটা স্টেবল হবে। তো এটাও কিন্তু একই রকম কেস দেখা যাচ্ছে, Tl+ বেশি স্টেবল। 3+ একমাত্র ফ্লোরাইডের যৌগ হলে বেশি স্টেবল হবে, কারণ ফ্লোরাইডের তৈলাক্তকতা অত্যন্ত বেশি, চারণ ধর্ম অত্যন্ত বেশি, তখন ও কিন্তু 3টি ইলেকট্রন বর্জন করিয়ে দিতে পারবে। অন্যান্য হ্যালাইড, এখানে আমরা ঠিক আগে পাতায় কিন্তু এটা পড়লাম এরকম টাইপের, দেখো বোরন 4টির বেশি সমযোজ্যতা দেখায় না, কিন্তু অ্যালুমিনিয়াম গ্যালিয়াম এরা কিন্তু 6 সমযোজ্যতা দেখাইতে পারে। বেশ, এটা অতটা ইম্পর্টেন্ট জিনিস না, কিছু কিছু এরকম এক্সেস দিয়েছে। দেখো এখানে +1 ও +3 উভয় জারণ অবস্থায় দেখা যাচ্ছে, যাদের মধ্যে তারা হলো শেষ 3টে এলিমেন্ট, শেষ 3টে মৌলের দেখা যাচ্ছে। নেক্সট, বোরনের অস্বাভাবিক আচরণ। অবশ্যই কথাগুলো তোমার চেনা চেনা লাগবে, একবার দেখে নাও, কিছুক্ষণ আগেই হলো। চলো পরের পাতায়। এবার কি বলছে যে অস্বাভাবিক আচরণের ফলে বোরনের সাথে বাকিদের যে তফাৎ, পার্থক্য, সেই পার্থক্যটা এখানে বলেছে। দেখো আমি কতগুলো মার্ক করেছি, এগুলো ইম্পর্টেন্ট, 4 দাগের, 6 দাগের, 9 দাগের, মানে এই কথাগুলো বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আসছে। বোরন এই করতে পারে, এই করতে পারে না, বাকি মৌলরা এই করতে পারে, এই করতে পারে না। বোরন আর সিলিকনের মধ্যে একটা কর্ণ সম্পর্ক দেখা যায়, সেখানে কিছু সাদৃশ্য দেখা যায়। সাদৃশ্যটা এমনি পড়বে, মুখস্থ তো করার দরকার নাই। এখানে যেমন কিছু কেমিক্যাল প্রপার্টিসের সাদৃশ্য দেখা যাচ্ছে, যে উভয় জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করছে, ভালো কথা। B2O3 আম্লিক, আমরা খানিক আগে দেখলাম। SiO2 আম্লিক। সিলিকনের মধ্যে মেটালিক ক্যারেক্টার খুব একটা নেই, তো ওই জন্য ওদের অক্সাইডগুলো আম্লিক হয়ে যাচ্ছে। মেটালিক ক্যারেক্টার বেশি থাকলে তাদের অক্সাইডগুলো ক্ষারীয় প্রকৃতির হতো। এবার এই জায়গাটা একটু দেখে নেবে, B2O3 সঙ্গে NaOH বিক্রিয়া, এটা বিশেষ করে B2O3 সঙ্গে NaOH বিক্রিয়া করে Na3BO3 উৎপন্ন করে, এটা ভালো, এটা দেখে নেবে। আর এগুলো পুরোপুরি পড়বে। এখানে BX3 হ্যালাইডের একটা আদ্র বিশ্লেষণ, দুজনের মধ্যে একটা মিল দেখানো হয়েছে, আবার তারা অ্যাসিড উৎপন্ন করছে। তো BX3কে জল দিলে H3BO3 হয়ে যায়, মানে এই 3টে হ্যালোজেন আছে না, 3টে হ্যালোজেন আদ্র বিশ্লেষিত হয়ে 3টে OH হয়ে যায়। এবার ওই 3টে OH মানে তো H3BO3, বোরনের সঙ্গে 3টে OH যুক্ত হওয়া মানে H3BO3। তারপরে যে B2H6 একটা যৌগ দেখা যাচ্ছে, খানিক পরে এর গঠন বলা হবে। B2H6 মানে হচ্ছে ডাইবোরেন। এই ডাইবোরেন যৌগটা তুমি শুধু করবে যে ডাইবোরেনকে জল দেওয়া হলে H3BO3 আর হাইড্রোজেন গ্যাস হয়, ব্যাস, আর কিছু করার দরকার নেই। তারপরে কার্বাইড গঠনের কথা বলছিলাম, কার্বাইড এই যে সেই যৌগ B4C, সবচেয়ে কঠিনতম পদার্থ হলো B4C, হার্ডেস্ট সাবস্টেন্স ইন দ্য আর্থ। তো বোরন কার্বাইড B4C, তবে সিলিকন কার্বাইড যেটাকে আমরা বলছিলাম কার্বনের নাম, তো সেও শক্ত, সেও গ্লাস আকার কঠিন পদার্থ, কিন্তু সবচেয়ে বেশি B4C, তারপরে ডায়মন্ড, হিরে, তারপরে এরা সব আসবে। কাছাকাছি দৃঢ় বন্ধন তৈরি করা একটা মিল আছে। তারপরে একটা প্র্যাকটিক্যালের জিনিস দেখা যাচ্ছে, যে এরকম বোরিক অ্যাসিড যেটা তুমি দেখছো, অর্থোবোরিক অ্যাসিড, সেই বোরিক অ্যাসিডের সঙ্গে মিথানল মিশিয়ে গাঢ় স্টোসোপোর্টের সঙ্গে উত্তপ্ত করলে মানে সবুজভাবে জ্বলে। এবার এটা ওখানে বলেনি, শুধু বিক্রিয়াটা দেখিয়েছে, ইথানলে ভেজেন্সে। এবার কি বলতো, এখানে তো OH আছে, এবার এই যে H3BO3 মধ্যে তো কি হয়, যে বোরনের সঙ্গে 3টে OH আছে, 3টে OH গুলো OC2H5 হয়ে যাবে, এটা অর্গানিক রিয়াকশান, OC2H5 হয়ে যাবে। ইনঅর্গানিক, বোরন ইনঅর্গানিক ঠিক আছে, তবু এটা অর্গানিকের রিয়াকশানের সঙ্গে মিল আছে, যে OH গুলো OC2H5 হয়ে যাবে। তো জাস্ট রিয়াকশানটা দেখে রাখবে। ওকে, নেক্সট তুমি এখানে দেখতে পাচ্ছ যে বোরন আর সিলিকনের মধ্যে কিছু বৈসাদৃশ্য আছে, সে তো থাকবেই। বোরন ত্রিযোজী, আর ওইদিকে সিলিকন তোমার 4 যোজী, সেই জন্য এরকম হয়েছে। ওকে, তারপর দেখে নাও।